ম্যাড ফর ইউ সিজন 2 লেখিকা তানিয়া খাতুন বর্ষ 21। দিনভর পরিশ্রমের শেষে ক্লান্ত শরীর নিয়ে নিজের ভাড়া বাসায় ফিরল নীল। সন্ধ্যা অনেক আগেই নেমেছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমে এলেও তার শরীরের ক্লান্তি যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। সকাল থেকে গ্যারেজে এক মুহূর্তের জন্য অবসর মেলেনি। একের পর এক গাড়ির কাজ, মালিকদের তাড়া, আর সেই সঙ্গে নিজের পড়াশোনার চিন্তা, সব মিলিয়ে জীবনটা যেন একটানা ছুটে চলা একটি চাকার মতো। তবুও নীলের কোনো অভিযোগ নেই, কারণ সে জানে জীবনে দাঁড়াতে হলে তাকে এই পথ দিয়েই এগোতে হবে। একটা পুরনো ভবনে 3য় তলায় ছোট্ট 2 কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে সে। জায়গাটা খুব বড় নয়, আসবাবপত্র সামান্য, তবু এই ছোট ঘরটুকুই তার কাছে পৃথিবীর সবচেয়ে আপন আশ্রয়। সিঁড়ি বেয়ে উপরে উঠে পকেট থেকে চাবি বের করলো নীল। দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করতেই যেন কিছুটা স্বস্তি ফিরে পেল। সারাদিনের ক্লান্তির পর নিজের ঘরে ফেরার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। দরজা বন্ধ করে সে গায়ে শার্ট খুলে ফেলল। প্রচণ্ড গরমে জামাটা ঘামে ভিজে গেছে। শার্টটি পাশের সোফার উপর ছুঁড়ে রেখে ফ্যান চালিয়ে দিল। ঘরের নিস্তব্ধ বাতাসে ফ্যানের ঘূর্ণনের শব্দ ছড়িয়ে পড়ল। তারপর একটি চেয়ার টেনে বসে মাথাটা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করল। মুহূর্তের জন্য মনে হলো এভাবে যদি কিছুক্ষণ বসে থাকতে পারত, কিন্তু সেই বিশ্রাম বেশিক্ষণ স্থায়ী হলো না। চোখ খুলতে সে দেখতে পেল তার সামনে একটি ঠান্ডা শরবতের গ্লাস ধরা। নীল একবার গ্লাসের দিকে, তারপর গ্লাস ধরে থাকা ব্যক্তির দিকে তাকালো। পরিচিত মুখটি দেখেই তার ঠোঁটের কোণে বিরক্তির হাসি ফুটে উঠল। এটি দিব্যি দাঁড়িয়ে আছে যেন এ বাড়িরই একজন সদস্য। নীল দীর্ঘশ্বাস ফেলল। তোমাকে কতবার বলেছি আয়েশা, এভাবে যখন তখন আমার ফ্ল্যাটে আসবে না, লোকজন দেখলে খারাপ ভাববে। আয়েশা ঠোঁট ফুলিয়ে মুখ বাঁকালো। আরে খারাপ ভাবার কি আছে? আমার মনে তো কোনো খারাপ কিছু নেই। নীল ভ্রু তুলে তাকালো। তোমার মনে কি আছে সেটা আমি খুব ভালো করেই জানি। আয়েশা মুচকি এসে শরবতের গ্লাসটা তার হাতে ধরিয়ে দিল। গ্লাসটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে আয়েশার দিকে এগিয়ে গেল। তোমার কাছে যে বাড়তি চাবিটা আছে সেটা ফেরত দাও। কথাটা শুনে আয়েশা সঙ্গে সঙ্গে 2 কদম পিছিয়ে গেল। কেন দেব? কারণ তোমার যখন তখন এখানে চলে আসার অভ্যাসটা বন্ধ করা দরকার। আয়েশা আরও পিছিয়ে যেতে যেতে বলে, আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে আসি না। নীল এবার তার সামনে এসে দাঁড়ায়, 2 পাশে হাত রেখে আয়েশাকে আটকে দেয়। তারপর সামান্য ঝুঁকে নিচু গলায় বলে, সত্যি? আয়েশার বুক ধকধক করতে লাগলো। নীল আর একটু একটু ঝুঁকে ফিসফিস করে বলে, একটা অবিবাহিত ছেলের ফ্ল্যাটে তুমি যখন তখন চলে আসো, ইচ্ছে মতো ঘোরাঘুরি করো, রান্নাঘর থেকে শুরু করে আমার ঘর পর্যন্ত সব জায়গায় রাজত্ব করো। তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। আর এখন বলছো তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই? আয়েশার গাল লাল হয়ে যায়, কিন্তু সে হার মানার মেয়ে নয়। 2 হাত তুলে নীলের কাঁধে রাখে, তারপর চোখে চোখ রেখে বলে, আছে তো। নীল বিস্মিত হয়ে ভ্রু তুলল। ও, কি উদ্দেশ্য? আয়েশা বিন্দুমাত্র লজ্জা না পেয়ে উত্তর দেয়, তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করব। কথাটা বলে সে নিজেই হেসে ফেলল। নীল মাথা নেড়ে হাসল। তোমার চিকিৎসা দরকার? তোমাকেই তো বিয়ে করে সে চিকিৎসা করাবো। আল্লাহ! নীল কপালে হাত ঠেকালো। মেয়েটার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। সে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। দুজনেই একসঙ্গে চমকে তাকালো। আয়েশা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। এই সময়ে সাধারণত কেউ আসে না, আর নীলের পরিচিত মানুষের সংখ্যাও খুব বেশি নয়। সে কৌতূহলী হয়ে বলে, এই সময় আবার কে এলো? নীল কিন্তু অবাক হলো না, বরং তার চোখে অদ্ভুত এক প্রশান্তি ফুটে উঠল, যেন সেই আগমনের অপেক্ষায় ছিল। ধীরে ধীরে সোফার উপর পড়ে থাকা শার্টটি তুলে গায়ে চাপালো সে। বোতাম লাগাতে লাগাতে দরজার দিকে এগিয়ে গেল। আয়েশা তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল নীল ইতিমধ্যে অনুমান করে ফেলেছে বাইরে কে দাঁড়িয়ে আছে। দরজার সামনে গিয়ে নীল এক মুহূর্ত থামল, তারপর শান্ত কণ্ঠে বলল, আমি জানি কে এসেছে। কথাটি শুনে আয়েশার কৌতূহল আরও বেড়ে গেল। সে স্থির দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। দরজার লক খোলার সঙ্গে সঙ্গেই যা ঘটল তার জন্য নীল একেবারেই প্রস্তুত ছিল না। দরজা পুরোপুরি খোলার আগে কৃষ এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই আকস্মিক ছিল ঘটনাটা যে নীল কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার মুখে একটি প্রশান্ত হাসি ফুটে উঠল। ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা আয়েশা দৃশ্যটা দেখে প্রায় হতবাক হয়ে গেল। সে চোখ বড় বড় করে কৃষ আর নীলের দিকে তাকিয়ে রইল। তার জানা অনুযায়ী কলেজ জীবনে কৃষ আর নীলের মধ্যে একাধিকবার ঝগড়া মারামারি হয়েছে। নীলের মুখে সে বহুবার কৃষের নাম শুনেছে, কিন্তু সেই গল্পগুলোতে কখনো এমন কোনো সম্পর্কের ইঙ্গিত ছিল না।
তাই আজ হঠাৎ এই দৃশ্য দেখে তার মাথায় কিছুই ঢুকছিল না। মনে হচ্ছিল সে যেন কোনো গল্পের মাঝখানে এসে শেষ অধ্যায়টা দেখে ফেলেছে। নীল হালকা হেসে ক্রিসের পিঠে হাত রাখলো। ভেতরে আয়, তোর কথাই ভাবছিলাম। ক্রিস আলিঙ্গন ছেড়ে সরে দাঁড়ালো। তার পাশে দাঁড়িয়ে থাকা রুহির দিকে তাকিয়ে নীলের চোখে দুষ্টু হাসি ফুটে উঠল। সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ভাবি। রুহি মৃদু হেসে সালামে জবাব দিল, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা ক্রিস সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে ফেলল। তোর ভাবি হয়? নীল একটু বিচলিত হয় না, বরং গম্ভীর মুখে বলে, তুই বললে আমি আম্মু ডাকবো, এত উত্তেজিত হচ্ছিস কেন? কথাটা শুনে রুহি মুখ চেপে হাসলো আর ক্রিস বিরক্ত মুখে মাথা নাড়ল। একটা থাপ্পড় দেবো, চুপ করে যাবি? অনেক খেয়েছি, নতুন কিছু বল। আয়েশা বিস্মিত হয়ে দুজনের কথোপকথন শুনছিল। এতক্ষণে তার কাছে পরিষ্কার হয়ে গেছে এদের সম্পর্ক সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক গভীর। ক্রিস হঠাৎ আয়েশার দিকে তাকায়, তারপর ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে বলে, যাই হোক, তুই কি বিয়ে করে ফেলেছিস? কথাটা বলে সে চোখের ইশারায় আয়েশার দিকে দেখালো। আয়েশার গাল মুহূর্তে লাল হয়ে উঠল। সে অপ্রস্তুত হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর দ্রুত প্রসঙ্গ বদলানোর জন্য রুহির কাছে এগিয়ে যায়। মুখে মিষ্টি হাসি এনে বলে, তুমি অনেক সুন্দর, মানে অনেক মিষ্টি, চলো আমার সঙ্গে। রুহি প্রথমে একটু ইতস্তত করলো, তারপর ক্রিসের দিকে তাকালো। ক্রিস চোখের ইশারায় সম্মতি দিতেই সে আয়েশার সঙ্গে পাশের ঘরের দিকে চলে গেল। দুজন মেয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই নীল দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। ক্রিসও তার পাশে গিয়ে বসলো, তারপর নীলের কাঁধে হাত রেখে অর্থপূর্ণ দৃষ্টিতে বলে, তলে তলে এত কিছু হয়ে গেছে। নীল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, তুই ভুল ভাবছিস। তাই নাকি? হ্যাঁ, ও শুধু আমাকে সাহায্য করে, বন্ধু বলতে যা বোঝায় সেই রকম। ক্রিস সন্দেহভরা চোখে তাকালো। বন্ধু? হ্যাঁ। যে মেয়ে তোর ফ্ল্যাটের বাড়তি চাবি নিয়ে ঘোরে? নীল কাশতে শুরু করলো। যে মেয়ে তোর জন্য শরবত বানিয়ে হাতে ধরিয়ে দেয়? নীল মুখ ঘুরিয়ে নিল। তুই প্রসঙ্গ পাল্টা। আর যে মেয়ে তোর সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় বলে ব্ল্যাকমেইল করে বিয়ে করবে? নীল এবার সত্যি অপ্রস্তুত হয়ে গেল। সব শুনেছিস নাকি? দরজার বাইরে দাঁড়িয়ে অর্ধেক শুনেছি। ক্রিসের হাসি আরো চওড়া হয়ে উঠল। নীল বিরক্ত হয়ে কুশন ছুঁড়ে মারল তার দিকে। যা হোক, আমার কথা থাক, ওদিকের খবর বল। ক্রিস সোপার পিঠে হেলান দিল। তার চোখে তখন আত্মবিশ্বাসের ঝিলিক। সবুর কর, মানে সবে তো হালকা একটা থ্রেড দিয়ে এলাম। নীল ভ্রু তুলল। তারপর ক্রিস ঠোঁটের কোণে হাসি টেনে বলে, তারপর ধীরে ধীরে খেলা এগোবে। কথাটা বলে সে একবার পাশের ঘরের দিকে তাকালো, যেখানে রুহি আর আয়েশার কথা বলার ক্ষীণ শব্দ ভেসে আসছে। ভাত আর মুরগির ঝোল রান্না করেছিল ক্রিস আর নীল। খাওয়া দাওয়া শেষে সবাই বসে গল্প করছিল। এই অল্প সময়ের মধ্যেই রুহি আর আয়েশার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দুজনে পাশাপাশি বসে ফিসফিস করে কী সব কথা বলছে আর মাঝে মধ্যে হেসে উঠছে। তাদের হাসির শব্দে পুরো ঘরটা প্রাণবন্ত হয়ে উঠেছে। অন্যদিকে নীল আর ক্রিসও নানা বিষয়ে কথা বলছিল, তবে কথার মাঝেও ক্রিসের চোখ বারবার রুহির দিকেই চলে যাচ্ছিল। রুহি যখন হাসছিল তখন সে তাকিয়ে থাকছিল, রুহি যখন কথা বলছিল তখনও সে তাকিয়ে থাকছিল। ব্যাপারটা নীলের চোখে এড়ালো না। সে মুচকি হেসে মনে মনে বলে, ভাইয়া তো পুরো শেষ। ঠিক তখনই আয়েশার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে সে উঠে দাঁড়ালো। আচ্ছা রুহি, আজ তাহলে আসি, কাল আবার আসবো। ঠিক আছে, কাল এসো। নীল সঙ্গে সঙ্গে বলে ওঠে, না আসলে আরো খুশি হব। আয়েশা চোখ রাঙিয়ে তার দিকে তাকালো। আপনার মতামত কেউ চায়নি? তারপর ক্রিসের দিকে তাকিয়ে হেসে বলে, আসি ভাইয়া। ক্রিসও হেসে মাথা নাড়ল। আচ্ছা, কাল আবার এসো। রুহি একা থাকবে। তারপর নীলের দিকে তাকিয়ে বলে, ওকে এগিয়ে দিয়ে আয়। নীল মুখ কুঁচকে উঠে দাঁড়ালো। এই মেয়েটা সাংঘাতিক। পাশের ফ্ল্যাটেই থাকে, তবু আমাকে দারোয়ানের চাকরি করতে হবে। কথাটা বলেই দরজার দিকে এগিয়ে গেল। আয়েশা যাওয়ার সময় তাকে একটা বিরক্ত দৃষ্টি উপহার দিতে ভুলল না। দুজনে বেরিয়ে যেতেই ঘরটা অনেকটা নীরব হয়ে গেল। ক্রিস কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর উঠে এসে রুহির পাশে বসলো। গলা খাকারি দিয়ে বলে, কিছুদিনের জন্য এই বাসাটায় মানিয়ে নাও, তারপর আমি একটা ভালোবাসা খুঁজবো। রুহি অবাক হয়ে তার দিকে তাকালো। আমার তো এখানে বেশ ভালোই লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। ক্রিস মাথা চুলকালো। মনে হলো অন্য কিছু বলার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। বলছিলাম কি, তোর কোনটা বেশি পছন্দ? কি, স্ট্রবেরি না চকলেট? রুহি আরও অবাক হয়ে গেল। দুটোই কেন? ক্রিস ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে একটু ঝুঁকে এলো। রুমে চলো, দুটোই এনেছি। রুহি ভ্রুকুচকে তার কথার মানে বোঝার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে ক্রিস হঠাৎ তাকে কোলে তুলে নিল। রুহি চমকে উঠে ক্রিসের কাঁধ আঁকড়ে ধরল।
কি করছেন নামান আমাকে। কৃষ নির্বিকার, হাঁটতে কষ্ট হচ্ছে আমার। আপনার কষ্ট হচ্ছে বলে আমি কোলে উঠবো কেন? কারণ আমি চাই তাই। রুহি বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা খুলে নীল ভেতরে ঢুকলো। আর ঢুকেই সামনের দৃশ্যটা দেখে থমকে গেল। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে ঠোঁট চেপে হাসলো। ওহো, আমি ভুল সময় চলে এসেছি মনে হয়। নীল দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলে, ক্যারি অন, আমি কিছুই দেখিনি। কথাটা বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। রুহি লজ্জায় কৃষের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। তার কান দুটো লাল হয়ে উঠেছে। কৃষ বিজয়ীর হাসি হেসে রুহিকে নিয়ে ধীরে ধীরে শোবার ঘরের দিকে এগিয়ে গেল। কৃষ, হ্যাঁ, সব হাঁ করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, তোমাদেরকেই বলছি পাঠক পাঠিকারা, চোখ বন্ধ করো, আমার মুড আসছে।